গাজার আকাশে যখন সূর্য ওঠে তখন তার স্নিগ্ধ বা সুন্দর মনে হয় না, বরং সেই সূর্যের আলো দেখে মনে হয় যেন চারিদিকে জমাট বাঁধা রক্তের এক দীর্ঘ শ্বাস ছড়িয়ে পড়ছে। সত্তরোর্ধ্ব মরিয়ম খাতুন যখন তার ভাঙা বারান্দায় এসে দাঁড়ান, তখন বারুদের কটু বন্ধ তার নাকে এসে ঝাপটা মারে। তার ধমনীতে বয়ে চলা রক্তে আজ 7 দশকের এক ক্লান্তি মিশে আছে, কিন্তু দৃষ্টি এখনও ফিলিস্টিনের সেই আদিম অলিভ গাছগুলোর মতোই স্থির, গভীর এবং অটল। মরিয়ম বেগমের কপালে বয়সের যে অসংখ্য বলিরেখা পড়েছে, সেগুলো যেন তার জীবন যুদ্ধের এক একটি গল্প, যেখানে লেখা আছে তার হারিয়ে ফেলা গ্রাম, পুড়ে যাওয়া শস্য ক্ষেত আর হাজারো স্বজনের বিদায়ের করুণ উপাখ্যান। মরিয়ম বেগম তার পুরনো জীর্ণ আঁচলে সবসময় একজোড়া রূপালী চাবি বেঁধে রাখেন। ওগুলো তার কাছে শুধু এক টুকরো ধাতু নয়, ওগুলো তার অস্তিত্বের একমাত্র দৃশ্যমান দলিল। 1948 সালের সেই অভিশপ্ত রাতে যখন তার বাবা তাদের আদি ভিটেদালি থেকে বিতাড়িত হয়েছিলেন, তখন এই চাবি দুটো হাতে নিয়ে বলেছিলেন, মরিয়ম মা আমার, এই চাবিটা নিজের সাথে সবসময় যত্ন করে রেখো। এটা দেখলে তোমার আমাদের কথা স্মরণ হবে। মানুষ ঘরবাড়ি হারালেও নিজের জন্মমাটির টান কখনো ভুলতে পারে না। আজ সেই বাবা নেই, সেই ঘর হয়তো ধুলোয় মিশে গেছে, কিন্তু চাবি দুটো আজও মরিয়মের কোমরবন্ধে ঝনঝন করে বেজে ওঠে এক অপরাজেয় স্বপ্নের মতো। শহর জুড়ে এখন ধ্বংসস্তূপের মৌন পাহাড়, কংক্রিটের এক একটি বিশাল চাঙড়ের নিচে চাপা পড়ে আছে কত শত না বলা শৈশব, কত অপূর্ণ কৈশোর। মরিয়মের পাশের বাড়ির কিশোরী সামিয়া আজ 3 দিন ধরে স্তব্ধ হয়ে বসে আছে। তার ছোট ভাইটা 3 দিন আগে এক বিমান হামলায় হারিয়ে গেছে। না, সে মারা যায়নি, সে নিখোঁজ। গাজার অভিধানে নিখোঁজ মানে হল ধ্বংসস্তূপের নিচেই তার শেষ ঠিকানা। সামিয়া আকাশের দিকে তাকিয়ে মরিয়ম বেগমকে জিজ্ঞাসা করেছিল, খালা, আকাশের ফেরেশতারা কি আমাদের ওপর আসা এই লোহার দানবগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে পারে না? তারা কি আমাদের এই আর্তনাদ শুনতে পায় না? মরিয়ম বেগম উত্তর দিতে পারেননি। তার বুকটা ব্যথায় টনটন করে ওঠে। তিনি কেবল সামিয়ার রুক্ষ চুলে হাত বুলিয়ে দিয়েছিলেন। তিনি মনে মনে ভাবেন, এই শিশুরা তো কাঁদতেও ভুলে গেছে। যে বয়সে এদের হাতে রঙিন পেন্সিল আর গল্পের বই থাকার কথা, সেই বয়সে এরা শিখে গেছে কিভাবে একটা গুলতি হাতে দানবীয় ট্যাঙ্কের মুখোমুখি হতে হয়। এদের কান্নার শব্দ আকাশের গভীরে গিয়ে পৌঁছায় কিনা জানা নেই, তবে তা মাটির গভীরে গিয়ে ঠিকই মিশে যায়, যেখান থেকে জন্ম নেয় নতুন এক প্রতিরোধের অদম্য বীজ। ফিলিস্তিনের মাটি শুধু পানি দিয়ে নয়, শহীদের পবিত্র রক্ত দিয়ে সিক্ত হয় বলেই এটি এত উর্বর। বিকেলের তপ্ত রোদে ইসমাইল ফিরে এলো। ইসমাইল মরিয়মের নাতি, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ছেলেটার সারা গায়ে ধুলো আর কপালে একটা চওড়া ব্যান্ডেজ, যেখান থেকে আধো আধো রক্ত চুইয়ে পড়ছে। তার হাতে আজ এক টুকরো আধ পোড়া অলিভ ডাল। ইসমাইল মরিয়ম বেগমের পায়ের কাছে বসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদি, ওরা আমাদের স্কুলটা পুড়িয়ে শেষ করে দিয়েছে, লাইব্রেরির বইগুলো সব ছাই হয়ে গেছে, কিন্তু আমি এই ডালটা নিয়ে এসেছি। দেখো, এটা এখনো জীবন্ত। মরিয়ম বেগম ইসমাইলের মুখটা 2 হাতে তুলে ধরলেন। তার মনে হল, এই কিশোরী তো আসলে ফিলিস্তিন। এর ভেতরের আগুন নেভানোর ক্ষমতা কোনো আধুনিক মারণাস্ত্রের নেই। তিনি ফিসফিস করে বললেন, ইসমাইল, ওরা আমাদের জমিন কেড়ে নিতে পারে, আমাদের রুজিরুটি কেড়ে নিতে পারে, এমনকি আমাদের প্রাণও নিতে পারে, কিন্তু আমাদের রুহ অর্থাৎ আত্মা তো পবিত্র আল আকসার মতোই মুক্ত। ওটা বন্দি করার সাধ্য কোনো জালিমের নেই। আমরা সেই জাতি যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও অকুত ভয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। রাতের বেলা গাজা এক ভয়াবহ বিভীষিকার রূপ নেয়। সারাক্ষণ ড্রোনের যে শব্দ শোনা যায়, তা যেন কোনো ক্ষুধার্ত দানবের চিৎকারের মতো শোনায়। মরিয়ম বেগম যখন জায়নামাজে বসেন, তখন চারদিকে বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। তিনি সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ পড়ে থাকেন। প্রতিটা বিস্ফোরণে তার বুক কেঁপে ওঠে। তিনি জানেন, প্রতিটি শহীদ হওয়ার অর্থ হল ফিলিস্তিনের পবিত্র মাটিতে নতুন করে প্রাণ সঞ্চার হওয়া।
এই মাটি রক্ত চেনে, আর রক্তই এই মাটির অমরত্বের লিখিত প্রতিশ্রুতি। এখানকার বাবারা সন্তানের নিথর দেহ কাঁধে নিয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করেন না, বরং আকাশের দিকে তাকিয়ে বলেন, হাসবুনাল্লাহু ওয়া নেয়ামাল ওয়াকিল। ভোর হওয়ার ঠিক আগে মরিয়ম বেগম তার আঁচল থেকে চাবি দুটো খুলে ইসমাইলের হাতের তালুতে রাখলেন। ইসমাইল অবাক হয়ে তাকাল। মরিয়ম বেগম ধীর অথচ বলিষ্ঠ কণ্ঠে বললেন, এই চাবি তোর কাছে আমানত। আমার সময় শেষ হয়ে আসছে দাদু, কিন্তু তোর যাত্রা তো কেবল শুরু। যদি কোনোদিন আমি না থাকি, মনে রাখবি, যেখানে জুলুম আছে সেখানেই তোর প্রতিরোধ। যে মাটির জন্য আমরা রক্ত দিচ্ছি, সেই মাটি একদিন তার সন্তানের কাছে ঠিকই ফিরে আসবে। এই চাবি যেন কখনো হাত ছাড়া না হয়। ইসমাইল চাবিটা মুঠোর ভেতর চেপে ধরল। চাবির শীতল ধাতু তার উত্তপ্ত হাতের তালুতে এক অদ্ভুত সাহসের সঞ্চার করল। জানালার ওপারে ভোরের আলো আসতেই সে দেখল ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা ইটগুলো যেন নতুন করে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। ফিলিস্তিন মানে শুধু এক টুকরো ভূখণ্ড নয়, ফিলিস্তিন মানে হল মাথা নত না করার এক শাশ্বত মহাকাব্য, যেখানে প্রতিটি সমাধি এক একটি দুর্গ, আর প্রতিটি শিশু এক একজন অকুতভয় যোদ্ধা। আর সেখানে মায়েরা শোকের বদলে ধৈর্যের মালা গাঁথেন। মরিয়ম বেগম জানালার বাইরে তাকিয়ে দেখতে পেলেন আধপোড়া অলিভ গাছটা থেকে নতুন একটা কুঁড়ি উকি দিচ্ছে। তিনি মৃদু হাসলেন। পৃথিবীর মানুষ আজ স্বার্থপরের মতো ফিলিস্তিনকে একা করে দিয়েছে, কিন্তু স্রষ্টা এবং প্রকৃতি এই অদম্য জাতিকে কখনো হারতে দেবে না। এভাবেই যুগের পর যুগ টিকে থাকে অপরাজেয় ফিলিস্তিন, রক্তে ভেজা কিন্তু আত্মমর্যাদায় সূর্যের মতো উজ্জ্বল। এভাবেই রচিত হয় অপরাজেয় ফিলিস্তিন। এর প্রতিটি পাতায় রক্তের দাগ লেগে থাকলেও সেখানে মাথা নত না করার এক অদম্য গর্ব মিশে আছে এবং আত্মমর্যাদায় উজ্জ্বল হয়ে আছে।